আরে এদিকে যাও না তুমি। এখন আমার প্রতিমাকে বরণ করে নিচ্ছেন পুষ্পার্ঘ দিয়ে মালা দিয়ে সভাপতি রাজ্যসভা সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি, গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি। গণেশ ঠাকুরের প্রিয় মালা দুর্বা দিয়ে বরণ করছে শ্রমিকরা। আমি পুরোহিত মশাইকে বলবো শ্রমিকরা হাতে একটু সিঁদুরটা দিন ঠাকুর বরণ করার জন্য। এবং প্রতিক্রিয়া দিয়ে আমাদের সকল প্রিয় দাদা শ্রমিকটাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সকলেই করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান। শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, শ্রমিক ভট্টাচার্য স্বাগতম। আমাদের এই পুজো কমিটির সভাপতি গণেশ মণ্ডলকে বলবো আমাদের রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ, আমাদের জনপ্রিয় আপসীন সংগ্রামী নেতা মাননীয় শ্রমিক ভট্টাচার্যকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মরিয়া মরিয়া। জয়দীপ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জয়দীপ দা, সুবীর ভাই মঞ্চে আসার জন্য। সঞ্জয় দা কোথায়? সঞ্জয় দা, ভাই সুবীর মঞ্চে এসো। সঞ্জয় ভাইকে বলবো আমাদের রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। সঞ্জয় ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি সাহেব। সভাপতিকে গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। বিদ্যুতার কেবিন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যুতার কেবিন। আর গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে বরণ করে নেবেন, গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে বরণ করে নেবেন। আমাদের দুই পঞ্চায়েত অজয় মন্ডল আর দীপাদি প্রাক্তন পঞ্চায়েত মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় নেতা শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে।
এখন আমি একটু সবাইকে বসে যেতে বলবো, সবাইকে বসে যেতে বলবো, প্লিজ সবাই একটু বসে যান। 2 মিনিট। আমাদের পুরো পুজো কমিটির টিম একটু উপরে আসবে। আমরা দাদাকে গণেশ ঠাকুরের প্রকৃতি দিয়ে বরণ করব। তিরু মালদান করছে। এখন আমার ভুল, আমি দাদা 1 মিনিট আপনার থেকে চেয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে যে সঞ্চালক আমাদের মঞ্চ দায়িত্ব নিয়ে চালাচ্ছে কাসিমদাকে বরণ করে নেবে আমাদের পুজো কমিটি ভাইস চেয়ারম্যান বাসুদেব বিশ্বাস। কাসিমদাকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে ভাইস চেয়ারম্যান আমাদের পুজো কমিটি বাসুদেব বিশ্বাস। এবার দাদার হাতে মোমেন্টও তুলে দেবে পীযুষদার কাসেমদা। হ্যালো, পুজো কমিটির সমস্ত সভ্যবিন্দুদের অনুরোধ করব, পীযুষদা সহ গণেশ মুক্তি দিয়ে দাদাকে বরণ করে নিচ্ছেন। আমাদের এই বন্ধু মহলের সমস্ত সভ্যবৃন্দরা দাদাকে বরণ করে নিচ্ছেন গণেশ মুক্তি দিয়ে। গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি রাজীব পোদ্দার, উপস্থিত আছেন রাকেশ সিং, উপস্থিত আছেন মৃগাঙ্গ দা, উপস্থিত আছেন অনুপম দা, অপেলিয়াদি। দেখেন, বলে আমাদের রাজনীতি ছাড়া কোনো পরিচয় নেই। এই কথাটা যতটা বাস্তব, কিন্তু আমরা রাজনীতির সঙ্গে প্রতিটা মানুষের ব্যথার পাশে দাঁড়াবার চেষ্টা করি। তাই আজ জনগণ এত বড় সমর্থন আমাদের দিচ্ছে। আমি শ্রমিকদাকে 2-3টে এলাকা নিয়ে একটু কথা বলতে চাই। দাদা একটু শুনে নেবেন। এনার ব্যস্ততার মধ্যে দাদা, এই এলাকায় যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি, এত বছর দিয়ে স্কুল চলছে, কিন্তু মিড ডে মিলের ব্যবস্থা এখনো পর্যন্ত হলো না। এই জ্যোতিনগর বা এই কলোনি যত বড় জায়গা, প্রতিবার এখানে কাউন্সিলর এমএলএরা বলে দিয়ে যায় যে এদের জমির পাট্টা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত এরা জমির পাট্টা পায়নি। প্রতিবার লাস্ট 15 ইয়ার্স এখানে অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে 15 বছর ধরে, কিন্তু কেউ জমির পাট্টা এখনো পর্যন্ত পায়নি। তৃতীয় কথা দাদা, এই এলাকায় যারাই থাকছেন ম্যাক্সিমাম লোক ওই পার থেকে অনেক ব্যথা নিয়ে এইখানে উপস্থিত হয়েছেন, কিন্তু এদেরকে প্রতি জায়গায় প্রতিবার আঙ্গুল দেখিয়ে ভয় খাওয়ানো হচ্ছে। এইটুক কিছু কথা আপনার কাছে রাখলাম। এখন আমি দাদার হাতে মাইকটা তুলে দেব। দাদা, আপনি আমাদের মাঝখানে আমাদের মার্গদর্শন করুন, এটা আমার আপনার কাছে আবেদন। হ্যালো, আজকে এই গণেশ উৎসবের
পুণ্যতিথিতে প্রথমেই এই আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্বোধন করছি না, কারণ এটা পুজোর অনুষ্ঠান। যারা মঞ্চে আছেন প্রত্যেকেই আমার পরিচিত, প্রত্যেকেই আমার রাজনৈতিক সহকর্মী, কিন্তু আজকের দিনটা রাজনীতির দিন নয়। আজকে যে অঞ্চলে দাঁড়িয়ে আমরা আজকের দিনটাকে পালন করছি, আজ থেকে কয়েক দশক আগে এ রাজ্যে সেই অর্থে গণেশ পুজোর কোনো প্রচলন ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজি উৎসব কবিতা লিখেছিলেন। শিবাজির দেশেই সবচেয়ে বেশি গণেশ পূজিত হন। একই ধর্মরাজ্য পাশে খণ্ডচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলেছিলেন যে সম্রাটের এই আহ্বান সেদিন বাংলার মানুষ শুনতে পাননি, বাংলার মানুষ গ্রহণ করেননি। সেদিন আপনারা গ্রহণ করতেন, আজকে আপনাদের এখানে পাট্টার জন্য কোনো সরকারের কাছে দরবার করতে হতো না, কারণ আপনাদের কাছে সব ছিল। আপনাদের কাছে নদী ছিল, আপনাদের কাছে সমুদ্র ছিল, আপনাদের কাছে ধান জমি ছিল, আপনাদের কাছে পুকুর ছিল, আপনাদের কাছে সুপারি নারকোল গাছ ছিল, শস্য শ্যামলা ভূমি ছিল, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, আপনাদের উন্নত পড়াশোনার মান ছিল, আপনাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামরত সশস্ত্র বিপ্লবীরা ছিলেন, আপনাদের কাছে বিনয় বাদল দীনেশ ছিলেন, আপনাদের কাছে সত্যেন বোস ছিলেন, আপনাদের কাছে ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন, আপনাদের কাছে অনুকূল ঠাকুর ছিলেন, বালক ব্রহ্মচারী ছিলেন, রাম ঠাকুর ছিলেন, কিন্তু আপনারা কেউ সেখানে থাকতে পারেননি। আপনাদের কাছে সত্যজিৎ রায় ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন, তার বাড়ি দুটো আজকে আক্রান্ত হয়ে গেছে, বিধ্বস্ত করে দেয়া হয়েছে, দখল হয়ে গেছে। আমরা কেন পালিয়ে এলাম ওপার থেকে? কারণ ওপারে আমাদের মার্ক্সবাদ চলেনি, গান্ধীবাদ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু কিংবা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন চলেনি। আমরা চলে এসেছিলাম একটা কারণেই, কারণ আমাদের বা আপনাদের যারা এখানে আছেন, যারা নবশূদ্র সম্প্রদায়ে আছেন, এখানে যারা মতুয়ারা আছেন, এখানে যারা ভিন্ন ভিন্ন সমাজের স্তরের মানুষ আছেন, এদের একটাই পরিচয় ছিল, তারা হিন্দু, তার জন্য আপনারা আক্রান্ত হয়েছিলেন। আমাদের কোথাও না কোথাও একটা সংঘবদ্ধতার অভাব ছিল। বরেণ্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, দেশভাগের অন্যতম কারণ হল ভারতবর্ষের জাতীয় নেতাদের হিন্দু মুসলমান সম্পর্কে অজ্ঞতা। আমরা আজ পেহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি করার বিরোধিতা করছি, সমালোচনা করছি, সিঁদুর দেখে, শাখা পলা দেখে গুলি করার কথা বলছি, কিন্তু ধর্ম দেখে দেখে ভারতবর্ষের মানুষকে খুন করা হয়েছে যুগ যুগ ধরে। এবং যে মানুষ যত বেশি খুন করতে পেরেছে, যত বেশি হিন্দু নিধন করতে পেরেছে, তিনি ইতিহাসে, মানে ওপারের ইতিহাসে, পাকিস্তানের ইতিহাসে বা তদানীন্তন মুসলিম ঐতিহাসিকরা তাকে মহান সম্রাট বলে আখ্যা দিয়েছেন। আজকে ওখানে রক্ত ঝরছে। আক্রান্ত শুধু হিন্দু নয়, আক্রান্ত ওপারের মুসলমানরাও। যারা মুক্তমনস্ক মানুষ আছেন তারা ওপারে আক্রান্ত হচ্ছেন। 1100-র মতো পুলিশকে খুন করা হয়েছে, যারা কিন্তু কেউ হিন্দু নন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা এপার বাংলা ওপার বাংলাকে এক করার কথা বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, বিভিন্ন মানুষের বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগ তোলেন, যারা এপার থেকে ওপারে গিয়ে দুজনে একযোগে আমরা চিত্র শিল্পীরা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করছি। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন, আমরা দুজনেই বাংলা ভাষায় কথা বলি, ওপার এপার বলে কেউ নেই, কিছু নেই, ওপারের মানুষ এদিকে আসবে, এপারের মানুষ ওদিকে যাবে, এটাই স্বাভাবিক।
আমাদের রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, এই যে অনুপ্রবেশ নিয়ে এত আলোচনা হচ্ছে, দুর্বল অর্থনীতির থেকে সবল অর্থনীতির দিকে মানুষ যায়, এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনন। একটা মানবিক মুখ দিয়ে অনুপ্রবেশকে বিচার করা উচিত। একজন চিত্রতারকা আছেন, ওনার নাম কি যেন, জয়া হাসান, এহসান। তো এহসান আমাদের প্রতি কোনো এহসানই করছেন না। উনি এখানে আসছেন, ছবি করছেন, অত্যন্ত ভালো অভিনেত্রী, আমরা তাকে ফুলমালা দিয়ে বরণ করছি, সেটাই করা উচিত, সেটাই ভারতীয় সংস্কৃতি। আমরা চাই সাংস্কৃতিক মেলবন্ধন হোক, সাংস্কৃতিক আদান প্রদান হোক, কিন্তু একবারও বিভিন্ন অনুষ্ঠানে তাকে এখন দেখছি মঞ্চ আলো করে বসে থাকতে। ওপারে যে অত্যাচার চলেছে হিন্দুদের ওপরে, ওপারে যে মন্দিরগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, আপনাদের হরি মন্দির লুট করা হয়েছে, আপনাদের মতুয়ারা আক্রান্ত হয়েছেন, ওপারে যে নাথ সম্প্রদায়, মানে ওই নাথ সম্প্রদায়, আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর যে সম্প্রদায়, তাদের বিরাট আশ্রমকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়ির মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যাদের বয়স 40-এর নিচে বা 35-এর নিচে তারা আর বাড়ি ফিরছে না, আর 40-এর ওপরে হলে 10 দিন পরে বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে। এই তো অত্যাচার চলেছে। কোনোদিন জয় হাসান এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন? যারা হাতরাস নিয়ে, উন্নাও নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদে মোমবাতি লাগিয়ে রাখেন, আজকে কোথায় মোমবাতিগুলোকে ঘরের কোন গর্তে গুঁজে রেখে দিয়েছেন? রাস্তায় নামতে পারছেন না। তাই আজকে এই দিনের আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। নদিয়ার দিকে তাকান, মুর্শিদাবাদের দিকে তাকান। বলতে পারেন আমরা তো বিজেপি, আমরা তো হিন্দুদের কথা বলবোই। হ্যাঁ বলবো, এ দেশ তো হিন্দুদের দেশ, এই রাজ্যটা তো হিন্দুদের রাজ্য। আমি এখানে গিয়ে হিন্দুদের কথা না বলে কি চীনে গিয়ে বলবো? এই রাজ্যটা তো তৈরি হয়েছে, আপনারা যারা এখানে আছেন, এই কেষ্টপুরের মানুষ, জগৎপুরের মানুষ, আপনারা যে আছেন এই নিউ টাউনের আশেপাশের অধিবাসী, আপনারা কোথায় ছিলেন? আপনারা তো সব ওপারে ছিলেন, আপনারা থাকতে পারেননি, এপারে চলে এসেছিলেন। আপনারা এখানে এসে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের লড়াই করেছেন, বাঙাল ঘটির লড়াই করেছেন। কিন্তু যে মানুষটার জন্য আমি এখানে দাঁড়িয়ে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছি, আপনারা এখানে গণেশ পুজো করতে পারছেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি কিন্তু আদ্যন্ত একদম ঘটি ছিলেন, পিওর ঘটি, হুগলির। স্যার আশুতোষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন হুগলির। মোহনবাগানের সমর্থক ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু তিনি ইস্ট বেঙ্গলের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের জন্য এই জমিটা তৈরি করে গেছেন, তারা আন্দোলনের ফসল দিয়ে গেছেন। আগামী দিনে আপনারা কোন দিকে যাবেন চিন্তা করতে হবে। আমি অন্তত প্রতিদিন বাংলাদেশ থেকে 10 জন সংখ্যালঘু ভাই, যারা আপনাদের যারা এখানে বলেন সেই মুসলমানদের ফোন পাই, যারা ওপারে সংখ্যাগুরু, তারা বলছেন আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমরা বাঁচবো না, একটু আশ্রয় দিন ভারতবর্ষে আসার, একটু বলে দিন আপনি জয়শঙ্কর সাহেবকে আমাদের বাঁচানোর। কারণ আমরা এই ধর্মান্ধতার বিরোধিতা করেছিলাম, আমরা ভারতীয় বহুত্ববাদের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম এভাবে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার করা কাম্য নয়, এভাবে মন্দির ভাঙা উচিত নয়। আমরা বলেছিলাম যে ইসকনের সাধু চিন্ময়ানন্দ প্রভুকে আটকে রেখে দেওয়া উচিত নয়। আমরা বলেছিলাম এভাবে নির্বিচারে মহিলাদের উপরে আক্রমণ করা, বিধর্মী বলে তাকে সম্পূর্ণ নগ্ন করে ঘোরানোর কোনো প্রয়োজন নেই। আমরা এর প্রতিবাদ করেছিলাম, তাই আমরাও আক্রান্ত, আমাদেরও বেঁচে থাকার কোনো আশা নেই। আমাদের বাড়িঘর ভাঙচুর হয়ে গেছে, আমরা বিভিন্ন সময় সিম বদল করে করে আপনার সঙ্গে কথা বলছি, একটু সাহায্য করুন। তারাও কাতর প্রাণ ভিক্ষা চাইছেন। বাংলাদেশের অনেক হিন্দু এখানে চলে এসেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাদের হিন্দুদের জন্য যারা কথা বলেন, আপনারা আবার মাঝে মধ্যে অন্যদিকে চলে যান, ব্যাপারটা বুঝতে পারেন না। আপনাদের জন্য সিএ তৈরি করা হচ্ছে, আপনারাই বলছেন সিএ হিন্দু কেন দেবে? আরে একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ বিজেপি ভারতবর্ষে আছে, পশ্চিমবঙ্গে আছে, যদিও এটা পুজোর অনুষ্ঠান, এ করতে পারবেন না আপনারা কিছুদিন পরে। যেভাবে এখানে ঢাকঢোল পিটিয়ে আমার আর শুভেন্দুর ছবি লাগানো হয়েছে চারিদিকে, আয়োজকদের বলছি একবার গিয়ে করে দেখান তো, মুর্শিদাবাদের ভেতরে, ডোমকলের ভেতরে একটা গণেশ পুজো করে আজকের দিনে বেলডাঙ্গায় করে দেখান, পারবেন না। হাওড়া ডোম জুড়ে করুন, বাঁকড়ায় করুন, এত মাইক লাগাতে পারবেন না, লাগাতে দেয়া হবে না।
আবার পেছন থেকে কে বলছে ভাঙড়ি করতে পারবে না। তার মানে আপনারাই বুঝতে পারছেন কত বিপজ্জনক অবস্থায় আছে। যতদিন আমরা থাকবো, মানে আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রে কোনো পরিবর্তন হবে না, যে যত চেষ্টা করে দেখতে পারেন। আর হিন্দুদের রক্ষা করার দায়িত্ব আমাদের, ভারতীয় মুসলমানদের রক্ষা করার দায়িত্ব আমাদের। যে মুসলমান এই দেশটাকে নাপাক বলেননি, দারুল হার্ব বলেননি, এই দেশটাকে মাদারে বতন ধরে নিয়ে এই দেশটার মধ্যে থেকে গেছেন, সেই মুসলমানের কেশাগ্র স্পর্শ করবার ক্ষমতা কোনো সরকারের নেই, কোনো কমিশনের নেই। আর যে হিন্দু এখানে এসেছেন ওপার থেকে সর্বস্ব খুইয়ে নিজের পদবিটাকে ঠিক রাখবার জন্য, ওখানে যদি ধর্মটা বদলে নিতেন তো কোনো ঝামেলা হতো না। ওখানে কলমা পড়ে নিলেই তো হয়ে যেত, গল্পের শেষ। কিন্তু কেউ তো তা করেননি। জ্যোতি বসু করেননি, প্রমোদ দাশগুপ্ত করেননি, প্রশান্ত সুর করেননি, সৌগত রায় করেননি, প্রিয়রঞ্জন দাসমুন্সী করেননি, সোমেন মিত্র করেননি, বালক ব্রহ্মচারী করেননি, অনুকূল ঠাকুর করেননি। বদল করে নিলে তো সব শেষ, আপনারাও সবাই হয়ে যেতে পারেন। আমাদের মহানাগরিক তো বলেই দিয়েছেন যে একটা এমন দিন আসছে যেন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। মানে এমনি পাঠ্যপুস্তকে পরিবর্তন হয়ে গেছে, রামধেনু জায়গায় রংধেনু চলে এসেছে। কাজী নজরুল ইসলামের দুর্বাদল ও শ্যাম লিখতে কোনো অসুবিধা হয়নি। কাজী নজরুল ইসলামের সরস্বতী বন্দনা করতে কোনো অসুবিধা হয়নি। সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা সিরাজের ভারতীয় সংস্কৃতির ভেদ করে বেদ উপনিষদের কথা উচ্চারণ করতে কোনোদিন অসুবিধা হয়নি। এপিজে আব্দুল কালামের গীতা পড়তে এবং গীতার ব্যাখ্যা করতে কোনোদিন অসুবিধা হয়নি। অসুবিধা হচ্ছে কার? অসুবিধা হচ্ছে ফিরাদ হাকিমদের। অসুবিধা হচ্ছে ওই কি একজন আছেন, নামও জানি না, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এদের এখন অসুবিধা হচ্ছে। বলছেন হাম দো হামারা চার হোনা চাইয়ে। কোন দোকানে যদি জন্ম নিয়ন্ত্রক বিক্রি করা হয়, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে। আমরা বিপদ অনেকদিন আগে থেকে আসছি, আমরা বুঝতে পারিনি। অনিতা দেওয়ান কেন খুন হয়েছিলেন? কেন অনিতা দেওয়ান মারা গিয়েছিলেন? অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন করা হলো একজন 52 বছরের মহিলাকে। গাড়ির পিছনে তাড়া করে কেন খুন করা হলো? কোন মহিলার উপর শারীরিক নির্যাতন করা, আক্রমণ করা, এগুলো পশুরা করে না। আমরা বলি পাশবিক আচরণ। পশুরা ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন কারোর সঙ্গে মিলিত হয় না। এই ধরনের বিকৃত মনস্ক মানুষ, মানসিকভাবে যারা অসুস্থ, তারা এই ধরনের কাজ করে কিছুক্ষণ পাশাপাশি থাকার পরে। কিন্তু গাড়ি চেঞ্জ করে এনে তাকে কাণ্ডটা ঘটানো হয়েছিল কেন? কারণ তিনি লাইগেশন ক্যাম্প করবার জন্য উৎসাহিত করছিলেন, কিছু মানুষকে নিয়ে আসার চেষ্টা করছিলেন, মহিলাদের। আজকে সরকারের তো ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, হাম দো হামারা দো। কিন্তু যে সরকার ক্ষমতায় আছে তার মন্ত্রী বলছেন হাম দো হামারা চার। একদিকে এসে গণেশ পুজো করছেন, দেখবেন এখন গণেশ পুজো ধুম লেগে গেছে। আমি তো ছোটবেলায় কোনোদিন দেখিনি এত গণেশ পুজো হচ্ছে। তৃণমূল অন্তত পুজো বাড়িয়ে দিয়েছে চারদিকে। কোনোদিন দেখিনি 12 ফুটের শিবকে কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে শিবরাত্রির দিনে। তৃণমূলের অবদান। আর গান চলছে, খেলা হবে। মানে ওপর থেকে শিব চমকে চমকে উঠছে। ভাই কোথায় এলাম আমি? দক্ষিণেশ্বরে যান, দেখবেন রামকৃষ্ণ কাঁদছে। গভীর রাতে গেলেই কান্নার শব্দ শুনতে পাবেন। গভীর রাতে আপনি কামারহাটি বড়নগরে ঢুকুন, দক্ষিণেশ্বরের পাশে যান, দেখবেন ডুকরে ডুকরে কান্নার আওয়াজ। ওখানে রামকৃষ্ণ কাঁদছে, বলছে আমি যত মত তত পথ বলে গিয়েছিলাম, তৃণমূল বলেছে সব মত এক পথ, আর সেটা তৃণমূলের পথ। তো এইভাবে দাঁড় করিয়ে দিয়েছে। আর এটা আমি ধর্মীয় অনুষ্ঠানে এসে, পুজোর অনুষ্ঠানে এসে কথা বলছি, কারণ এখানে যেরকম আয়োজন দেখলাম, গণেশকে আমি না ও বুঝতে পারছি না। যেরকম ভাবে আয়োজকরা আমাকে ফুল দিয়ে ঢাকতে শুরু করলো, আমার যা পেটের সাইজটা হয়েছে গণেশের সঙ্গে তো মিল আছে, অন্য কিছুর সঙ্গে থাকবে না। তো এইরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি, কিন্তু অনুষ্ঠানের তাৎপর্য, পুজোর তাৎপর্যটা বুঝতে হবে। আমাদের একটা ব্যাপারে শুধু সচেতন থাকতে হবে, আমরা এই পুজোটা যেন প্রতি বছর করতে পারি। আর সেই প্রতি বছর করতে পারার জন্য আপনাদের সঙ্গবদ্ধ হতে হবে। দেশ থাকলে, দেশের বহুত্ববাদ থাকলে যত মত তত পথ থাকবে। দেশ যদি থাকে তবেই
আমরা যারা বিজেপি করি আমরা থাকবো, তৃণমূল থাকবে, সিপিএম থাকবে, সিপিআই থাকবে, কংগ্রেস থাকবে, সবাই থাকবে, যাকে ইচ্ছে মানুষ গ্রহণ করবে। এই যে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের নেতা সম্পাদক, তিনি তো ধর্মই মানেন না, ধর্মের সঙ্গে তার কোনো দেওয়া নেওয়া নেই। সকাল থেকে তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ কোনো ধর্মাচরণ দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু তাকে প্রথম গুলি করে দেয়া হলো কেন? কারণ তার নামের পাশে নামটা আছে, ওই নামটা হিন্দুর নাম। এই ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে। ওপার থেকে এপারে চলে এসেছেন, এখানে কেষ্টপুর পেয়েছেন, এখানে জগৎপুর পেয়েছেন, আবার এখান থেকে যদি উচ্ছেদ হয়ে যান অন্য কোনো জায়গা নেই। উড়িষ্যার দণ্ডকারণ্য ভর্তি, আপনার উত্তরপ্রদেশের পিলিভিট, বিজনোর, ওখানেও জায়গা নেই, মধ্যপ্রদেশের বেতুলে কোনো জায়গা নেই, অন্ধ্রপ্রদেশে কোনো জায়গা নেই। আর এখান থেকে বলছেন কি সব বাংলা বাঙালি এখন শুরু হয়েছে, সবাই বড় বড় বাংলা, ভুলভাল রবীন্দ্রসঙ্গীত গাইছেন, বিষ্ণু মাতা মানিয়ে দিচ্ছেন, আবার এখানে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে ভুল করছেন। এসব ভুলভালের মধ্যে দিয়ে তারা এখন কথা বলছেন। একবার ভেবে দেখবেন তো এরা কোথায় যাবে। আজকে বিহারে বলছে এসআইআর করতে হবে, আমাদের এখানেও নাকি এসআইআর হবে শুনছি। এসআইআর তো হবে, 2002 সালের পরে তো কোনো ভোটার লিস্টে রিভিশন হয়নি। আপনি কি চান আপনার জেঠু যিনি ওপরে চলে গেছেন আজ থেকে 15 বছর আগে, তার নামটা ভোটার লিস্টে থাকবে? ভালোবেসে যদি তাকে ডাকতে চান ভোটার লিস্টে, নির্বাচন কমিশন বলছে না, এখানে ভালোবাসার কোনো জায়গা নেই। যেরকম আমার বাবা মা কোভিডে চলে গেছেন 18 দিনের ব্যবধানে, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন হচ্ছে বিধাননগর কর্পোরেশন নির্বাচনের দিন। আমি সকাল 9টার সময় ভোট দিয়ে চলে গিয়েছিলাম আমার দলীয় কার্যালয়ে, খবর পেলাম বিকেল 4টের সময় আমার বাবা মা একসঙ্গে এসে ভোট দিয়ে চলে গেছেন। আমি যদি ওই সময় যেতাম নিশ্চয়ই আমার দেখা হয়ে যেত। আমার এখানে যিনি মন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু, তার পিতাও স্বনামধন্য ব্যক্তি ছিলেন, উনি 2008 সালে গত হয়ে গেছেন। ওনার লিস্টটাও ভোটার লিস্টে ভালোবেসে রেখে দেওয়া হয়েছে। জানি না আমার বাবার মতো ওনার বাবা এসেছেন কিনা, আমার জানা নেই, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু উনি আছেন, উনি সশরীরে বিরাজমান। এখন কিছু মানুষ বলছে আরে মারা গেলে কি হবে, ওরাও তো মানুষ ছিল, ওরাও তো আমাদের ঘরের লোক ছিল, ওদের নামটাকে একটু রেখে দেওয়া যায় না? এখন নির্বাচন কমিশন বলছে আমরা রাখবো না। যারা আপনাদের ওপার থেকে লাথি মেরে বার করে দিয়েছেন, একদম এই ভাষা বলছি, লাথি মেরে বার করে দিয়েছেন, আপনাদের সর্বস্ব লুট করেছেন, তারা এখন এপারে এসে বলছেন যত মত তত পথ। যাদের জন্য ছাড়লাম দেশ তারাই পড়েছে বাঙালির বেশ। এই হচ্ছে এখন আমাদের অবস্থা। তাই চিন্তা করুন আর উদ্বাস্তু হবেন কিনা। এমনিতেই দেখলাম আমার আগে যিনি বক্তব্য রাখলেন তিনি বললেন পাট্টা পাচ্ছে না, যিনি জমির মালিক ছিলেন তিনি এখন পাট্টা খুঁজছেন। এরপরে কি খুঁজবেন? এরপরে কি খুঁজবেন? আমি আর ফোন বলে পাবলিকলি বললাম না। এরপরে দেখবেন আপনার বাড়ির যারা অন্য লিঙ্গের মানুষজন আছেন তাদের খুঁজে পাওয়া যাবে না। এই পরিস্থিতি তৈরি হয়েছে আর দ্রুত এগোচ্ছে, দ্রুত এগোচ্ছে, রুখতে হবে। ভারতীয় মুসলমান এবং উদ্বাস্তু হিন্দুকে একযোগে দাঁড়াতে হবে, কোনো বিভাজন নয়। আপনি ধর্মের কথা বলবেন আর নাটক কতদিন চলবে? দুপুরবেলা পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে সন্ধ্যাবেলা রোজা খোলার নাটক কতদিন চলবে? মাথায় হিজাব পরে, ফেজ টুপি পরে, এখন আর পড়ছেন, এখন দেখছি কারোর এরকম ছবি নেই। সারা দেশে খুব লেখালেখি হচ্ছিল, সংবাদপত্রে ছবিগুলো তুলে নিয়েছে। এখন অন্য পথ বেছে নিয়েছে, বলছে হিন্দুদের ওবিসির সংখ্যা কেটে মুসলমানদের দিয়ে দেব। উচ্চ মাধ্যমিক পাশ করে যে 10 লক্ষ ছাত্রী পরীক্ষা দিয়েছিল এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছে না, কারণ 10% কেটে নেবে জেনারেল কাস্টের থেকে। এতে হিন্দুরও কোনো লাভ, হিন্দুর তো ক্ষতি হচ্ছেই, মুসলমানেরও কোনো লাভ হবে না। মুসলমানদের বলছে ঠিক আছে তোমরা যাও, আমাদের 2টো করে ছেলে মেয়ে থাকবে, আমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়বে। ফিরাদ হাকিম যিনি এখন দাওয়াত ইসলামের কথা বলছেন, ওর মেয়ে কোন স্কুলে পড়েছে? কলকাতা শহরের নামি ইংলিশ মিডিয়াম স্কুলে। মেয়ে ডাক্তার হয়েছে, ওনার মেয়ে ডাক্তার হবে। আর গরিব মুসলমানের মেয়ে, সে কি করবে? তার 15 বছরে বিয়ে দেয়া হবে, 21 বছরে 6টা বাচ্চার জন্ম দিয়ে দেবে। তাদের কথা বলছেন, তাদের হয়ে তাদের কথা বলছে, এগুলো দিয়ে লাভ কি?
মুসলমানের কোনো উপকার হবে না, মুসলমানের সর্বনাশ হবে। মুসলমানদের জন্য আসন তৈরি করে দিচ্ছেন চাকরির, কিন্তু সেটা তো কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করবেন কি করে? খারিজি মাদ্রাসায় পড়ে, যেখানে বিজ্ঞান পড়ানো হয় না, ইংরেজি পড়ানো হয় না, আপনারা এই সমাজে লড়াই করে নিজের মেধার ভিত্তিতে টিকে থাকতে পারবেন? ওপার থেকে চলে এসছে এখন এপারে, আবার আওয়ামী লীগের এসে গেছে, এপারে এসে আরো ভদ্র হয়ে গেছে তারা। এবার আমাদের নতুন কিছু চিন্তা করতে হবে, কোনো বিদ্বেষ নয়, খালি নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন নিয়ে। নিজেরা যারা এভাবে এই গণেশ পুজো করেছেন, কিছুদিন পরে এখানে আবার মতুয়া মহোৎসব হবে, হরিচাঁদ গুরুচাঁদের প্রোগ্রামে আমাকে ডাকেন, প্রতিবার আমি আসি। হরিচাঁদ গুরুচাঁদ কিন্তু এখন ওপারে চলছে না, এপারেই চলছে, এপারেই চালাতে হবে। তো এইসব করা যাবে, নিরাপদ আশ্রয়ে বসে এগুলো বেশি দিন করতে পারবেন না। আর দিদিও এটা বুঝেছেন, যার জন্য দেখবেন আপনাদের মাঝখানে একদম জগন্নাথ দেবকে টেনে আনেননি কলকাতার আশেপাশে, কারণ ওনার ফাইল কালীঘাট নেয়নি, মা কালী হাত তুলে দিয়েছেন, বলে আর পারবো না, অনেক দিন টেনেছি, আর সম্ভব না। ওই জন্য উনি বুঝতে পেরেছেন যে পরিস্থিতি আছে এখন, ওই জন্য বঙ্গোপসাগরের কাছে নিয়ে চলে এসছেন। রবীন্দ্রনাথও চ্যালেঞ্জ, জগন্নাথ ধামও চ্যালেঞ্জ, বলছে কাউকে পুড়িয়ে যাওয়ার দরকার নেই, আমি করে দিলাম এখানে, একদম জগন্নাথ দেবকে বেঁধে নিয়ে চলে এসেছি কোমরে দড়ি দিয়ে। কিন্তু তারপরেও একবারও পুরী ট্রেনের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। আগামী 3 মাস টিকিট কেটে দেখান, এত ট্রেন দেওয়ার পরও টিকিট ফুল, মানুষকে ধরে রাখা যাচ্ছে না। জগন্নাথ দেব একা দাঁড়িয়ে আছেন, কি করবেন পুরীর মধ্যে? ওই মানে এখানে এখন বলছেন দীঘাতে দাঁড়িয়ে আছেন, উনিও একা একা বোর ফিল করছেন, বেশি লোকজন নেই এখন। প্রথম দিনে সবাই গিয়েছিলেন, পরে বুঝে গেছেন সমুদ্রে চান করবার পর একটু ফুর্তি ফার্তা করে তারপরে কিছু লোক জগন্নাথের কাছে উঁকি মারতে যাচ্ছেন। জগন্নাথ বলছে দাঁড়াও, আমার হচ্ছে, হিসাব আমি করছি, আমি এখানেই দিয়ে যাবো বিসর্জন। তার এই অপমানের বিসর্জন জগন্নাথ দেব নিজেই করবেন, তার জন্য আমাদের কারোর কিছু করার দরকার নেই, ওনারও হিসাব উনি করে নেবেন। আপনারা আনন্দ করে এখন পুজো করুন, প্রতি বছর যারা করতে পারেন সেটাই দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দাদা 1টা মিনিট আমাদের শুধু পুরো কমিটি উপরে রয়েছে, শুধু একটা ছবি নেবে, একটু আমাদের পুজো কমিটি সকলকে সামনে আসতে বলবো, তাড়াতাড়ি। দাদা দাঁড়াবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি।